তথ্য মাইক্রোবায়োলজি টেকনোলজিস সম্বন্ধে, এবং আমি চাই যে তোমরা এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখো। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো বন্ধুরা, চলো আমরা দেখে নিই এইসব নতুন নতুন টেকনোলজিস এর উপর আরো কিছু নতুন তথ্য। ঠিক আছে, আমার ইন্ট্রোডাক্টরি ভিডিওস এর পর চলো দেখে নিই এইগুলো। শোনো, তো টপিকস ফর ডিসকাশন যেগুলো নিয়ে আমরা ডিসকাস করব তার মধ্যে হচ্ছে ইলেকট্রোস্প্রে আয়নাইজেশন মাস স্পেকট্রোমেট্রি, ম্যালডিটফ এমএস, ion trap method, capillary zone electrophoresis, NAT using biosensors, আর ডিসকাস করব নতুন টেকনোলজিস ফর ইনফেকশন কন্ট্রোল, নিউ টেকনোলজিস ফর ইনফেকশন কন্ট্রোল, যার মধ্যে আছে ইলেকট্রনিক হ্যান্ড হাইজিন মনিটরিং সিস্টেমস, অ্যান্টিমাইক্রোবিয়াল টেক্সটাইলস আর আল্ট্রাভায়োলেট সি ডিভাইসেস। তো চলো দেখে নিই ইলেকট্রোস্প্রে আয়নাইজেশন মাস স্পেকট্রোমেট্রি। এটা হচ্ছে তার মেশিনটা, ইলেকট্রোস্প্রে আয়নাইজেশন মাস স্পেকট্রোমেট্রির যে মেশিনটা। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা খুব সরু নলের মতো, ঠিক কি না? এখানে তোমরা খুব সরু একটা নলের মতো দেখতে পাচ্ছ, তাই তো? এই নলের মতো জিনিসটা দিয়েই কিন্তু স্যাম্পলটা বেরোয়। আর স্যাম্পলটা যেভাবে বেরোয় তার মধ্যে সেটার থেকে কিন্তু আয়নস উৎপাদন হয়। এই আয়নস গুলো এই যে মেশিনটা পার্টটা দেখতে পাচ্ছ, এই মেশিনের পার্টের ভেতরেই কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকে, যেখানে কিনা আয়নস গুলো চলে আসে, এই পার্ট থেকে এই পার্ট চলে আসে। আর তারপর অ্যানালাইজারের সাহায্যে এই আয়নস গুলো অ্যানালাইজড হয়, মানে কিনা টেস্টেড হয়। মানে এইগুলো ডিটেক্টরের উপর হিট করে আর মাস চার্জ রেশিও আর চার্জ ইন্টেন্সিটি অনুযায়ী সেগুলো পিক ফর্ম করে এগুলো মানে অ্যানালাইজড হয়ে যায়। তো আরেকটু ক্লিয়ার করে বুঝতে হলে দেখো, এটা স্যাম্পলের বটল, এটার মধ্যে ডিফারেন্টলি কালার যে বলস গুলো আছে সেগুলোই হচ্ছে স্যাম্পল, আর যেটা জলের মতো পার্ট সেগুলো হচ্ছে কেমিক্যালস। এবার এই স্যাম্পলের যে বটলটা, এটাকে আমরা অ্যাসিডিক পিএইচ হিসেবে ব্যবহার করতে পারি, মানে যেখানে ক্যাটায়ন্স উৎপন্ন হবে, বা অ্যালকালাইন পিএইচ হিসেবে ব্যবহার করতে পারি, যেখানে অ্যানায়ন্স উৎপাদন হবে। এক্সপেরিমেন্টের ক্ষেত্রে নর্মালি দেখা গেছে আমাদের অ্যাসিডিক পিএইচটাই বেশি দরকার, যেখানে কিনা ক্যাটায়ন্স আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ পজিটিভলি চার্জ আয়ন্স আমরা পেয়ে যাচ্ছি। তো চলো দেখে নিই। এইখানে হচ্ছে তোমার একটা নলের মতো সিস্টেম আছে, যেটার থেকে তোমার সলিউশন গুলো এর মধ্যে দিয়ে যায় এবং এই ভ্যাকুয়ামাইজড চেম্বারে এন্টার করে। ভ্যাকুয়ামাইজ চেম্বারে চলে আসার পর কি হয়, যেগুলো সলিউশন পার্টটা, যার মধ্যে কিনা ওয়াটার অথবা অর্থাৎ জল আর কেমিক্যালস আছে, সেগুলো উবে যায়। তার কারণ পজিটিভ চার্জ স্যাম্পলে যেটা আছে সেটা আয়নসেও আছে, সেম টু সেম চার্জের জন্য। যে চার্জটা আয়নে আছে আর যে চার্জটা কেমিক্যালস আর ওয়াটারের উপর আছে, সেম টু সেম হওয়ার জন্য এগুলো উবে যায়, ওয়াটারি পার্ট বা কেমিক্যাল পার্টটা উবে যায়। সুতরাং তোমার ন্যানো পার্টিকেল হিসেবে শুধু চার্জড পার্টটা থেকে যায়। এবার এই চার্জড পার্টটা কি হয়, চার্জড পার্টটা অ্যানালাইজার জোনে এসে যায়। এই অ্যানালাইজার জোনটা কি করে, যেগুলো ছোট ছোট আয়নস সেগুলো প্রথমে ডিটেক্টরের উপর হিট করে, whereas যেটা বড় আয়ন সেগুলো পরে ডিটেক্টরের উপর হিট করে। মানে যেগুলোর মাস চার্জ রেশিও বেশি, অর্থাৎ কিনা বড় বড় আয়নস, সেগুলো টাইম নিয়ে নেয় ডিটেক্টরের উপর হিট করতে, আর যেগুলো ছোট আয়নস সেগুলো তো তাড়াতাড়ি মুভ করতে পারে, অর্থাৎ ডিটেক্টরের উপর তাড়াতাড়ি এসে পড়ে যায়। পিকস সেইভাবেই জেনারেট হয়। অরিজিনের কাছাকাছি পিকস গুলো ছোট আয়নস এর থেকে, আর অরিজিনের থেকে দূরের পিকস গুলো হচ্ছে বড় আয়নস এর থেকে। এটা কেন হয়, মাস চার্জ রেশিও অনুযায়ী আর
চার্জ ইন্টেন্সিটি অনুযায়ী। চার্জ ইন্টেন্সিটি কি রকম ধরনের আয়নস এর ক্ষেত্রে বেশি থাকে? না ছোট ছোট আয়নস এর ক্ষেত্রে বেশি থাকে। আর বড় আয়নস এর ক্ষেত্রে চার্জ ইন্টেন্সিটি গুলো কম থাকে। আর বন্ধুরা, আরেকটা জিনিস এখানে দেখো, এখানে ছোট আয়নসও আছে, বড় আয়নও আছে। এই যে ছোট আয়নটা যেটা আছে সেটা বড় আয়নকে ক্রস করে এখানে ডিটেক্টরে ফার্স্ট হিট করবে। তার কারণ হচ্ছে এইগুলোর মাস চার্জ রেশিওটা অনেক কম, whereas চার্জ ইন্টেন্সিটিটা অনেকটা বেশি। তার ফলে এগুলো তাড়াতাড়ি ট্রাভেল করতে পারে টু দ্য ডিটেক্টর। ঠিক আছে, এই দুটো প্রপার্টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার মাস চার্জ রেশিও আর চার্জ ইন্টেন্সিটি, এই দুটো প্রপার্টি খুব ইম্পর্টেন্ট ফর দ্য আয়ন্স। কোন ধরনের আয়ন্স ফার্স্ট ডিটেক্টরে হিট করছে এগুলো জানার জন্য এই দুটো প্রপার্টি খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখা যাক ম্যালডিটফ এমএস। ম্যালডিটফ এমএস এল, এই এলটাকে লক্ষ্য করো। এটা আগের মতোই, প্রিন্সিপালটা অনেকটা সেম, কিন্তু এল, এল মানে কি? লেজার। তো এখানে কি হচ্ছে, একটা আয়ন সোর্স হচ্ছে, তারপর টাইম অফ ফ্লাইট, মাস অ্যানালাইজার আর ডিটেক্টর। এটা হচ্ছে এই মেশিনটা, অর্থাৎ কিনা ইকুইপমেন্টটা। এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি, আমরা যখন স্যাম্পলটা দিচ্ছি মেশিনে, তোমরা যে মেশিনটা দেখলে, সেখানে তোমার স্যাম্পলটা দেওয়ার পর লেজার বিমের সাহায্যে কি করা হচ্ছে, আয়ন্স উৎপন্ন করা হচ্ছে। কোনো আয়ন্স ছোট, যেমন কি এইখানে পিঙ্ক কালার আয়ন্স গুলো খুব ছোট, আর কোনো আয়ন্স বড়, যেমন কি এখানে গ্রিন কালারের আয়ন্স গুলো বড় আয়ন্স হিসেবে দেখানো হয়েছে। যে ছোট ছোট আয়ন্স গুলো আছে সেগুলো প্রথমেই এই ডিটেক্টরের ওপর হিট করে যাচ্ছে, কারণ কি আমি আগেই বলেছি এর মাস চার্জ রেশিও গুলো অনেক কম এবং চার্জ ইন্টেন্সিটি অনেক বেশি থাকার কারণে এগুলো তাড়াতাড়ি হিট করছে ডিটেক্টরের ওপর। আর এই বড় বড় আয়ন্স গুলোর মাস চার্জ রেশিও গুলো অনেক হাই এবং চার্জ ইন্টেন্সিটি অনেক লো থাকার জন্য অনেক দেরিতে ডিটেক্টরের ওপর হিট করে। তুমি এই গ্রাফটা দেখো, তোমরা এই গ্রাফটা দেখো, এই যে জিরো মানে অরিজিনের কাছাকাছি পিক ক্রিয়েট করেছে কে? না ছোট আয়ন্স গুলো, পিঙ্ক কালারের পিক। দেখো এরাও পিঙ্ক কালারের ছোট ছোট আয়ন্স গুলো, whereas জিরো থেকে একেবারে দূরে গিয়ে বড় আয়ন্স গুলো পিক ক্রিয়েট করেছে। তার মানে গ্রিন কালার আয়ন্স এর পিকটা অনেকটা দূরে। তার মানে এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারি কোনগুলো ছোট আয়ন আর কোনগুলো বড় আয়ন। অরিজিনের যত কাছাকাছি থাকবে পিকটা, তার মানে সেটা ছোট আয়নের দ্বারা ক্রিয়েটেড, আর অরিজিনের থেকে যত দূরে থাকবে পিক গুলো, তার মানে সেই আয়ন্স গুলো ততটাই বড়। ঠিক আছে, এটাই হচ্ছে ম্যালডিটফ এমএস এর প্রিন্সিপাল। ঠিক আছে, চলো এবার নেক্সট স্লাইডে যাওয়া যাক। এখানে দেখো কিভাবে এটা অ্যাকচুয়ালি করা হয়। লেজার বিম, আগেই বলেছি এল ফর লেজার। লেজার বিম নিক্ষেপ করা হয় অন ক্রিস্টাল ম্যাট্রিক্স, যেখানে কিনা স্যাম্পল থাকে আর ম্যাট্রিক্স থাকে, ফাইন গ্রেইনড মেটেরিয়াল থাকে। সেখানে লেজার দেওয়ার ফলে কি হয়, আয়ন্স, পজিটিভলি চার্জড আয়ন্স উৎপন্ন হয়। আর এই পজিটিভলি চার্জড আয়ন্স গুলো কোথায় যাচ্ছে? টুয়ার্ডস দ্য মাস অ্যানালাইজার। এইখানে দেখো পজিটিভলি চার্জড আয়ন্স আছে, যেমনি এই রেড কালার গুলো, আর ম্যাট্রিক্স মলিকিউলস আছে, যেমনি এই কালো কালো গুলো। এখানে লেজার দেওয়ার ফলে কি হচ্ছে, H প্লাস মানে প্রোটনেশন হয়ে যাচ্ছে। একটা নিউট্রাল হাইড্রোজেন অ্যাটমের সঙ্গে ইলেকট্রন যদি মাইনাস করানো হয় তো H প্লাস হয়ে যায়। MH প্লাস মানে প্রোটনেশন অফ দ্য স্যাম্পল মলিকিউল হয়ে যাচ্ছে, এক্ষেত্রে প্রোটনেশন অফ দ্য স্যাম্পল মলিকিউল হয়ে যাচ্ছে। আর ফলে কি হচ্ছে, আমার স্যাম্পল মলিকিউলটা আফটার অল পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে। এই স্যাম্পল মলিকিউলটা তারপর গিয়ে হিট করছে ডিটেক্টরের ওপর আর পিক ক্রিয়েট করছে। পিকের পজিশন থেকে বোঝা যায় এটা ছোট মলিকিউল না বড় মলিকিউল।
আরেকটা কি হচ্ছে, নেগেটিভলি চার্জ আয়নসও ফর্ম করে যেতে পারে। এর ক্ষেত্রে কি হচ্ছে, লেজার বিম আমরা দিচ্ছি, নিক্ষেপ করছি অন দা স্যাম্পল অ্যান্ড ম্যাট্রিক্স। তার ফলে কি হচ্ছে, এই হাইড্রোজেন যেটা নিউট্রাল ছিল তার সঙ্গে আরেকটা ইলেকট্রন যুক্ত হয়ে MH মাইনাস হয়ে যাচ্ছে, যেটা নাকি নেগেটিভ মলিকিউল, অর্থাৎ কিনা নেগেটিভলি চার্জড আয়নাইজেশন হয়ে যাচ্ছে অফ দ্য স্যাম্পল মলিকিউল। এই নেগেটিভলি চার্জড আয়নটা যেটা ফর্ম হচ্ছে এখানে ডিপ্রোটনেশন হয়ে সেই মলিকিউলটা তোমার চলে আসছে কোথায়, ডিটেক্টরে, অ্যানালাইজার জোন, অর্থাৎ ডিটেক্টরে চলে এসে ডিটেক্টরের ওপর হিট করে যাচ্ছে এবং পিকস ক্রিয়েট করছে। পিকের পজিশন দেখে আমরা বুঝতে পারছি এটা ছোট আয়ন থেকে উৎপন্ন হচ্ছে না একটা বড় আয়ন থেকে উৎপন্ন হচ্ছে। তারপর চলে আসছি আয়ন ট্র্যাপ মেথড। ট্র্যাপ মানে আমরা সবাই জানি কিছু, ট্র্যাপ মানে আটকানো, খাঁচার মতো ব্যাপার। তো এখানে আয়নটাকে আটকাচ্ছে by a combination of electric field, magnetic field আর রেডিও ফ্রিকোয়েন্সি। তো আয়নটাকে, যেটা খাঁচার মতো আয়নটাকে আটকাচ্ছে, তার মধ্যে কি আছে, তার মধ্যে মেটাল ইলেকট্রোডস আছে, যেটা শেপটা নাকি হাইপারবোলিক। এটা আমি তোমাদের দেখাচ্ছি এক্ষুনি, এই স্লাইডে ক্লিয়ার করতে পারবে। এটা হচ্ছে ইকুইপমেন্ট। এখানে দেখো এগুলো হচ্ছে হাইপারবোলিক ইলেকট্রোডস, যেটার কথা আমি আগেই উল্লেখ করেছি, হাইপারবোলিক ইলেকট্রোডস। আর এখানে নানা ধরনের কালার যেটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে নানা ধরনের আয়ন্স, যেটা নাকি আমরা মাঝখানে এটা আনা হচ্ছে, ইনজেক্ট করে মাঝখানে এটা আনা হচ্ছে, খাঁচার মাঝখানে এটা দেওয়া হচ্ছে ডিফারেন্টলি কালার্ড আয়ন্স গুলো। তারপর যে আয়নে আমরা ইন্টারেস্টেড, অর্থাৎ কিনা প্রিকারসর আয়নকে বাদ দিয়ে, এই লাল রঙের প্রিকারসর আয়নকে বাদ দিয়ে, মানে এটার ওপর আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে, এটার উপরে আমাদের ইন্টারেস্ট আছে, সেই আয়নটা বাদ দিয়ে বাকি আয়নগুলোকে আমরা নিক্ষেপ করছি ওভার ডিটেক্টর। আর ডিটেক্টর কি করছে, একে একে আয়ন্স গুলোকে ক্যালিব্রেট করছে, মানে টেস্ট করছে এবং পিক জেনারেট করছে। ঠিক আছে, তো এই যে প্রিকারসর আয়নের উপর আমাদের ইন্টারেস্ট আছে, সেই প্রিকারসর আয়নকে আমরা কি করছি, বোম্বার্ড করছি। বোম্বার্ড করা মানে হচ্ছে জাস্ট লাইক ক্যারাম বোর্ডে একটা ঘুঁটি যদি তুমি স্ট্রাইকার দিয়ে স্ট্রাইক করো, ধরো ঘুঁটিটা তোমার ভেঙে গেল, স্ট্রাইকারের বোর্ডে ঘুঁটিটা ধরো ভেঙে গেল, এরকম একটা ইমাজিনেশন করে ফেলতে পারো। সেই রকম ঘুঁটিটা ভেঙে যাওয়ার ফলে অনেকগুলো পার্টস তো ক্রিয়েট হবে, ঠিক সেই রকম বোম্বার্ডমেন্ট করার ফলে, মানে ওটাকে স্ট্রাইক করার ফলে অনেকগুলো পার্টসে বিভক্ত হয়ে যাচ্ছে ওই আয়নটা, ফ্র্যাগমেন্টেড আয়ন্স হয়ে যাচ্ছে। এবার যে যে আয়ন্সের ফ্র্যাগমেন্ট উৎপন্ন হচ্ছে, সেই ফ্র্যাগমেন্টেড আয়ন্স গুলো আমরা আবার দিচ্ছি ওভার ডিটেক্টর। আর দেখতে পাচ্ছ তোমরা সব থেকে ছোট যে আয়ন্সটা, সেটা সব থেকে প্রথমে ডিটেক্টরের ওপর চলে আসছে, রাদার দেন দ্য বিগার আয়ন, সেটা সব থেকে শেষে ডিটেক্টরের ওপর আসছে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ আয়ন ট্র্যাপ বেসড আইডেন্টিফিকেশন টেকনোলজি। তারপর চলে আসছি হাইব্রিডাইজেশন প্রোবে। এই প্রোবটা কি, একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স। এবার একটা বড় ডিএনএ আছে, তার মধ্যে একটা ছোট অংশ আমরা ভিজুয়ালাইজ করতে চাই বা তার উপর এক্সপেরিমেন্ট করতে চাই। তাহলে আমরা কি করব, আমরা একটা স্ট্র্যান্ড নেব, স্ট্র্যান্ডের ওপর কি করব, প্রোব, অর্থাৎ কিনা নিউক্লিওটাইড, একটা পার্টিকুলার নিউক্লিওটাইড সিকোয়েন্স যেটা নাকি প্রোব, সেটাকে আটকাবো। তারপর সেখানে প্রাইমারি অ্যান্টিবডি দেবো, সেকেন্ডারি অ্যান্টিবডি দেবো, লেবেল করব হর্স র্যাডিশ প্যারক্সিডেজের মতো কোনো এনজাইম দিয়ে। এটা কেন করছি, ভিজুয়ালাইজ করার জন্য, যাতে কিনা আমরা ফার্দার এক্সপেরিমেন্ট করতে পারি। তারপর দেখো এই প্রোব, আগেই বলেছি নিউক্লিওটাইড সিকোয়েন্স এটা একটা। এই প্রোবের মধ্যে যে সিকোয়েন্সটা আছে, এখানে দেখো ATCAGAT CAGTA CCA, এগুলো হিব্রু মনে হচ্ছে তোমাদের, কিন্তু এগুলো যদি একটু
ডিটেলসে পড়া থাকে তাহলে বুঝতে পারবে এগুলো হচ্ছে অ্যাডেনাইন, থায়ামিন, A ফর অ্যাডেনাইন, T ফর থায়ামিন, C ফর সাইটোসিন, G ফর গুয়ানাইন। এই যে সিকোয়েন্সটা আছে এখানে তোমরা অবভিয়াসলি জানো অ্যাডেনাইনটা বন্ড করবে কার সঙ্গে? থায়ামিনের সঙ্গে অর্থাৎ টি এর সঙ্গে, আর গুয়ানাইনটা কার সঙ্গে বন্ড করবে? না, সাইটোসিনের সঙ্গে। প্রথম সিকোয়েন্সটা আমরা দেখতে পাচ্ছি বন্ড করছে না, কিন্তু দ্বিতীয় সিকোয়েন্সটা খুব অনায়াসে প্রোবের সঙ্গে বন্ড করে যাচ্ছে, অর্থাৎ কিনা জুড়ে যাচ্ছে প্রোবের সঙ্গে। আর প্রোবের সঙ্গে জোড়ার কারণে আমরা এই সিকোয়েন্সটা অ্যানালাইজ করতে পারবো, কারণ কি ভিজুয়ালাইজেশন ইজিলি ঘটে যাচ্ছে বিকজ অফ দ্য প্রোব। সুতরাং এই সিকোয়েন্সটা নিয়ে আমরা ইজিলি এক্সপেরিমেন্ট চালাতে পারবো আমাদের উইথ দ্য হেল্প অফ হাইব্রিডাইজেশন প্রোব। চলো এবার নেক্সট স্লাইডে যাই। ক্যাপিলারি জোন ইলেকট্রোফোরেসিস। এই ক্যাপিলারি জোন ইলেকট্রোফোরেসিসটা একদম নর্মাল ইলেকট্রোফোরেসিসেরই মতো অনেকটা, কিন্তু এখানে ফিউজড সিলিকা ক্যাপিলারি দেওয়া হচ্ছে ইনস্টেড অফ নর্মাল অ্যাগারোস জেল। এখানে কিছু কিছু অ্যাডভান্টেজ আছে, যেমনি হাই সেপারেশন এফিসিয়েন্সি, র্যাপিড অ্যানালিসিস, মিনিমাল স্যাম্পল কনজাম্পশন, এটা compatibility থাকে with various detection methods like UV-MS, fluorescence MS, and high resolution separation. তো দেখা যাক এটার ভেতরে কি হচ্ছে। ক্যাপিলারি জোন ইলেকট্রোফোরেসিসে দুটো পার্ট আছে। একটা হচ্ছে অ্যানোড ইনলেট, যেটা নাকি আয়ন্সকে অর্থাৎ কিনা নেগেটিভলি চার্জ আয়ন্স গুলোকে আকর্ষণ করে। আর একটা হচ্ছে ক্যাথোড আউটলেট, যেটা নাকি পজিটিভলি চার্জড আয়ন্স অথবা ক্যাট আয়ন্স আর নিউট্রাল আয়ন্সকে আকর্ষণ করে। দুটো দুভাবে দুদিক দিয়ে আকর্ষণ করছে। তার ফলে কি হচ্ছে, এই ক্যাথোড আউটলেটটা আবার কানেক্টেড আছে ডিটেক্টরের সঙ্গে। সুতরাং ক্যাথোড যেহেতু ডিটেক্টরের সঙ্গে আউটলেট কানেক্টেড আছে, সেহেতু তোমরা দেখতেই পাচ্ছ এখানে পিকস ক্রিয়েট হয়েছে। এই পিকস গুলো কার থেকে? না, পজিটিভলি চার্জ আয়ন্স আর ক্যাট আয়ন্স থেকে। কারণ কি ক্যাট আয়ন্স গুলো এসে পড়ছে তো ক্যাথোডের ওপর, আর ক্যাথোডটা কানেক্টেড আছে ডিটেক্টরের ওপর। সুতরাং ডিটেক্টরের ওপর যেই হিট করছে সেই মুহূর্তে পিকস জেনারেট হচ্ছে। এই পিকের লোকেশন থেকে আমরা বুঝতে পারছি যে চার্জ ছোট আয়ন্স থেকে এই পিক গুলো উৎপন্ন হচ্ছে, না বড় আয়ন্স থেকে এই পিক গুলো উৎপন্ন হচ্ছে। আর এটা তিনটা রিজন আছে। যেটা দেখতে পাচ্ছ প্রথম রিজনটা, সেটা হচ্ছে ইনজেকশন রিজন। সেপারেশন রিজনটা হচ্ছে মাঝখানের রিজনটা, আর ডিটেকশন পয়েন্টটা হচ্ছে যেখানে ডিটেক্টরটা অবস্থিত। সুতরাং এই তিনটে পার্ট মিলিয়ে একটা ক্যাপিলারি জোন ইলেকট্রোফোরেসিস তৈরি হয়েছে। এটার মধ্যে হাই ভোল্টেজ দেওয়া হচ্ছে, যার ফলে আয়ন্স গুলো নিজের নিজের জায়গায় চলে যেতে পারছে। তারপর আমরা চলে আসছি ক্যাপিলারি আইসোইলেকট্রিক ফোকাসিং, যেখানে নাকি মনোক্লোনাল অ্যান্টিবডিজ কে সেপারেট করা হচ্ছে। এখানে কি হচ্ছে দেখো, প্লাস চার্জ যেখানে আছে সেখান থেকে শুরু হচ্ছে ক্যাপিলারি মানে আইসোইলেকট্রিক ফোকাসিং এ মনোক্লোনাল অ্যান্টিবডিজ গুলো এখান থেকে শুরু করছে, জেল রান এখান থেকে শুরু করানো হচ্ছে। যে মুহূর্তে এটা অরেঞ্জ কালারের প্রোটিনটা দেখো, যে মুহূর্তে 4.5 এর কাছাকাছি এসে যাচ্ছে সে স্টপ করে যাচ্ছে, কারণ কি তার আইসোইলেকট্রিক পয়েন্ট অর্থাৎ কিনা সে এই পয়েন্টে এসে তার চার্জ জিরো বা নিউট্রাল হয়ে যাচ্ছে। সে এই পয়েন্ট মানে এই পিএইচ এ এসে তার চার্জ নিউট্রাল হয়ে যাচ্ছে। সুতরাং এটাকেই বলে আইসোইলেকট্রিক পয়েন্ট, যেখানে পিএইচ যাই হোক, এখানে এই ক্ষেত্রে 4.5 এই পিএইচ এসে তার চার্জ যখন জিরো হয়ে যায় তখনই তাকে আইসোইলেকট্রিক পয়েন্টে এসে যাওয়া বলে। সুতরাং এই নিউট্রালাইজ হয়ে এখানে স্টপ করে যাচ্ছে। whereas another আরেকটা যে আমাদের মনোক্লোনাল অ্যান্টিবডিজ আছে, সে আরেকটা লেন দিয়ে গিয়ে আরেকটু বেশি যাচ্ছে। কোথাও অব্দি যাচ্ছে দেখো খুব লক্ষ্য করে, 8.5 এর কাছাকাছি এসে এর কিন্তু আইসোইলেকট্রিক পয়েন্ট অর্থাৎ কিনা এই আইসোইলেকট্রিক পয়েন্ট মানে এই জায়গায় এসে এর চার্জ কিন্তু জিরো হয়ে যাচ্ছে।
এ কিন্তু নিউট্রাল হয়ে যাচ্ছে, নট অ্যাট 4.5 pH বাট অ্যাট 8.5 pH। এই pH এ এসে তার চার্জ 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ এইভাবে তোমার মনোক্লোনাল অ্যান্টিবডিজ গুলোকে সেপারেট করা হয়। এই উপায়ে তোমার এই উপায়টা মানে এই টেকনিকটা যেটা আছে ক্যাপিলারি আইসোইলেকট্রিক ফোকাসিং, যেটা নাকি মনোক্লোনাল অ্যান্টিবডিজ দেরকে সেপারেট করে, এগুলো একটা খুব নোন ডায়াগনস্টিক প্রসিজার। ঠিক আছে, এবার পরের স্লাইডে যাই। পেপার বেসড নিউক্লিক অ্যাসিড অ্যাম্প্লিফিকেশন টেস্ট ন্যাট ইউজিং বায়োসেন্সর্স। এখানে কি হচ্ছে, আমরা যেমন করোনার টাইমে দেখেছি আরটিপিসিআর ইউজ হতে। এই আরটিপিসিআরটা কি করে, তোমার ভাইরাসের যে আরএনএটাকে সেটাকে মাল্টিপ্লাই করায়, তাই তো? অনেক অ্যামাউন্টে আরএনএ করানোর পর এটা আমরা নিয়ে আসছি ওভার ক্যাপচার প্রোব। ওভার ক্যাপচার প্রোব, এই যে সরু সরু যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এস এর মতো, এগুলো হচ্ছে ক্যাপচার প্রোব। এর উপর যদি তোমার স্যাম্পল দেওয়া হয় যেটা অ্যাম্প্লিফাই করা হয়ে গেছে আগে আমার, সেইগুলো যদি আটকে যায় তাহলে সেটাকে নিয়েই আমার এক্সপেরিমেন্টেশন কন্টিনিউড হবে। যেমন কিনা কিছু কিছু এখানে দেখতে পাচ্ছ গ্রিন কালারের, এইটা অলরেডি প্রোবের সঙ্গে আটকে গেছে, whereas অন্য স্যাম্পল গুলো আটকায়নি, তো সেগুলোকে আমরা ওয়াশ করে বের করে দিচ্ছি। আর যেটা আটকে গেছে, যে আরএনএটা আটকে গেছে অলরেডি প্রোবের সঙ্গে, সেটাকে আমরা ভিজুয়ালাইজ করছি আর দেখছি এই এই আরএনএটা পার্টিকুলারলি পেশেন্টের দেহে আছে, মানে তোমার পেশেন্ট ইজ ডায়াগনোজড উইথ সাচ টাইপ অফ ভাইরাস, এই ভাইরাসটা এই পেশেন্টের দেহে আছে। সুতরাং ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য এই টেস্টটা করা হয়। এটাকে কি বলে, ন্যাট ইউজিং বায়োসেন্সর্স। চলো এবারে নেক্সট স্লাইডে যাই, নিউ টেকনোলজিস ফর ইনফেকশন কন্ট্রোল। এক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রনিক হ্যান্ড হাইজিন মনিটরিং সিস্টেম আমি ইউজ করছি। সিঙ্কে একটা মেশিন এরকম ফিট করা আছে যেটার নাকি দুটো পার্ট আছে, ট্রিগার সেন্সর আর মেইনটেইন সেন্সর। যখন একটা ব্যক্তি হাত ধুতে শুরু করছে তখন ব্লু লাইটটা অন থাকছে, 20 সেকেন্ডের পর যখন তার হাত ধোয়া শেষ হয়ে যাচ্ছে তখন গ্রিন হয়ে যাচ্ছে লাইটটা। এই লাইটটা গ্রিন হয়ে যাচ্ছে, ব্লু থেকে গ্রিন হয়ে যাচ্ছে। আর একটা মেশিন ঠিক সেম ফিট করা আছে তার পকেটে, ব্যক্তির পকেটে। হাত ধোয়ার পরে ব্যক্তিটা যখন সেই পকেটের উপর থাকা মেশিনটাতে টাচ করছে তখন তার এই ব্লু লাইটটা আবার গ্রিন হয়ে যাচ্ছে, মানে কনফার্ম করা হলো যে ব্যক্তিটির হাত খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। এরপর চলে আসছি অ্যান্টিমাইক্রোবিয়াল টেক্সটাইলস, অর্থাৎ কিনা জামা কাপড়। আমাদের যে জামা কাপড় সেখানেও অনেক ধরনের জীবাণু থাকে, আমরা সবাই জানি। কিন্তু একটা স্পেশাল টেক্সটাইল, যেমনি এই অ্যান্টিমাইক্রোবিয়াল টেক্সটাইলটা ক্রিয়েট হয়েছে এইসব কেমিক্যালস গুলোর সাহায্যে। মানে হচ্ছে তোমার টেক্সটাইল যেগুলো আছে তাদেরকে ট্রিট করা হয়েছে এইসব কেমিক্যালস, যেমনি জিঙ্ক, পাইরিথিয়ন, সিলভার, সাইলেন্ট কোয়াটারনারি অ্যামোনিয়া কম্পাউন্ডস, সাইলেন্ট কোয়ার্টস, পলিহেক্সামিথাইলিন, বাইগুয়ানাইট, পিএইচএমবি। এইসব কেমিক্যালস গুলো কি করে, তোমার জামা কাপড়ের যে টেক্সটাইল আছে সেগুলোকে অ্যান্টিমাইক্রোবিয়াল করে তোলে, মানে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিভাইরাল। তো চলো দেখি এটার যে লেয়ার্স গুলো আছে, ফার্স্ট লেয়ার যেটা আছে সেটা মোর দেন 1 মাইক্রনের মাইক্রোবস গুলোকে আটকে দেয়, কিন্তু লেসার দেন 1 মাইক্রনস গুলো সেকেন্ড লেয়ার অব্দি পৌঁছয়, কিন্তু তার বেশি আর যেতে পারে না, কারণ কি আটকে দেয় সেকেন্ড লেয়ারটা, লেস দেন 1 মাইক্রনেরও জীবাণুদের আটকে দেয়। তার ফলে হচ্ছে কি থার্ড লেয়ারটা একদম ক্লিন থাকছে, যেখান দিয়ে না তো কোনো মাইক্রোব ঢুকছে না তো কোনো মাইক্রোব বেরোচ্ছে, আর আমাদের ফ্রেশ এয়ার আমাদের বডিতে টাচ করছে। সুতরাং এটা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল টেক্সটাইলস। এবার দেখো এর পিকচারটা, এটা ক্রিয়েটেড হচ্ছে লোটাস মাইক্রোফাইবার দিয়ে। এটা আন্ডার মাইক্রোস্কোপ এরকম দেখতে হয়, লোটাস মাইক্রোফাইবার, মব ফিল্টার, এইগুলোই ফিল্টার করছে মাইক্রো অর্গানিজমস কে। এবার চলে আসছি দ্য লাস্ট টপিক, আল্ট্রাভায়োলেট সি ডিভাইসেস। এগুলো কোনো রুমে, কোনো সিলিং এ
যেখানে ইচ্ছে তুমি লাগাতে পারো। এটার কাজ হচ্ছে ডিএনএ গুলো কে ড্যামেজ করা, ডিএনএ অফ দ্য মাইক্রোব জীবাণুর ডিএনএ গুলোকে ড্যামেজ করাই এর প্রিন্সিপাল। সুতরাং ডিএনএ গুলো এগুলো কিভাবে ড্যামেজ করছে হচ্ছে তোমাদের আগেই বলেছি ATGCর কথা, টি ফর থায়ামিন। এই টি যদি পাশাপাশি থাকে তো এই টি দুটোকে জোড়া লাগিয়ে দেয়, অর্থাৎ কিনা থাইমিন ডাইমার ফর্ম করিয়ে দেয়, যাতে কিনা এই ডিএনএটা আর না রেপ্লিকেট করতে পারে, কপি করে রেপ্লিকেট করতে পারে, অর্থাৎ যে জীবাণুগুলো সেগুলো আস্তে আস্তে মরে যায়, সঙ্গে সঙ্গে জীবাণুগুলো মরে যায় এই থাইমিন ডাইমার্স ফর্ম হওয়ার জন্য। সুতরাং থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের পেশেন্সের জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবভিয়াসলি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো এবং নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।